2018 সালের 1 জুলাই সকাল গড়িয়ে দুপুর দিল্লির বুড়ারি এলাকার ভাটিয়া পরিবারের মুদির দোকান আজও খোলেনি। দুধওয়ালা প্রতিদিনের মতো দুধ রেখে গেছে বাড়ির সামনে, কিন্তু কেউ তুলতে আসেনি। ফোনে বারবার কল করেও কোনো সাড়া নেই। প্রতিবেশীদের অস্বস্তি বাড়তে থাকে। অবশেষে কয়েকজন প্রতিবেশী সাহস করে বাড়ির ভেতরে ঢোকে। মেন গেট খোলা। সিঁড়ির উপরে উঠতেই এক মুহূর্তে তাদের রক্ত হিম হয়ে গেল। একটা ঘরে সিলিংয়ের লোহার গ্রিল থেকে বৃত্তাকারে ঝুলছে 10টা নিথর দেহ। সবার চোখ বাঁধা, মুখ ঢাকা, হাত পা শক্ত করে বাঁধা। পাশের ঘরে পরিবারের সবচেয়ে বয়স্ক সদস্যা আংশিক ঝুলন্ত অবস্থায় মেঝেতে পড়ে। আর ছাদের ওপর বাঁধা কুকুরের আর্তনাদ পুরো বাড়িটাকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। খবর পেয়ে তৎক্ষণাৎ পুলিশ আসে সেই বাড়িতে। সব দেখে শুনে কনফিউশনে তারা মাথায় হাত দিয়ে বসে পড়ে। এটা কি কোনো গণ আত্মহত্যা? কিন্তু তাহলে চোখ বাঁধা কেন, হাত পাই বা বাঁধা কেন? কোনো আত্মহত্যার নোটও নেই। তাহলে কি কেউ খুন করে ঝুলিয়ে রেখে গেছে? না, তাও না। ঘরে চুরির কোনো চিহ্ন নেই, গয়না অক্ষত। রান্নাঘরে ভেজানো আছে ছোলা, ফ্রিজে দুধ, যেন পরের দিনের খাবারের প্রস্তুতি নেওয়া ছিল। পুলিশ তখন সিসিটিভি ফুটেজ চেক করে। সেটাতে দেখা যায় আগের দিন রাতে পরিবারের লোকেরাই স্টুল আর তার কিনে ঘরে ঢুকছে, যেগুলো দিয়ে হয়তো তারা সুইসাইড করবে। কিন্তু একই পরিবারের 3টে আলাদা আলাদা জেনারেশনের 11 জন একসাথে কেন আত্মহত্যা করতে যাবে? তদন্ত করতে করতে পুলিশ বুঝতে পারে এটা কোনো সাধারণ মৃত্যু নয়। এই বাড়ির বন্ধ দরজার ভিতরে লুকিয়ে আছে এমন এক সত্য যা খুবই অস্বস্তিকর, খুবই অদ্ভুত। এটাই ভারতের ক্রাইম জগতের সব থেকে পিকুলিয়ার কেস, দ্য বুরারি কেস। সবার প্রথমে ঘটনাস্থল সিল করা হয়। দিল্লি পুলিশ বুঝতে পারে যে সামান্য অসতর্কতাও চরম ভুল ডেকে আনতে পারে। তাই সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিকে। এফএসএল দিল্লির বিশেষজ্ঞ দল বাড়িতে ঢুকে প্রতিটা ঘর, প্রতিটা কোণা আলাদা করে পরীক্ষা করতে শুরু করে। সবার একটাই লক্ষ্য, এই 11টা মৃত্যুর পিছনে আসল উদ্দেশ্যটা কি। তদন্তের প্রথম দিকেই পুলিশের নজর যায় বাড়ির বাইরের দেওয়ালে লাগানো সিসিটিভি ক্যামেরার দিকে। ফুটেজ খুঁটিয়ে দেখে একটা বিষয় স্পষ্ট হয়ে যায়, ঘটনার দিন বা তার আগে বাড়িতে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করেনি। বরং ক্যামেরায় ধরা পড়ে পরিবারের সদস্যরাই কয়েকদিন ধরে বাজার থেকে স্টুল, তার, কাপড় আর ব্যান্ডেজের মতো জিনিস কিনছে, যেগুলো পরে ঝুলে থাকার সময় ব্যবহার করা হয়েছিল। তদন্ত যত এগোয় তত স্পষ্ট হয় ঘটনার আগের দিন রাতেও পরিবার যথেষ্ট স্বাভাবিক নিয়মেই চলছিল। সবার ফোন চার্জে দেওয়া ছিল। এইসব তদন্ত আর ফুটেজ পুলিশকে গণ আত্মহত্যার দিকেই ঠেলে দেয়। পরিবারের জীবিত সদস্যদের অভিযোগে পুলিশ প্রথমে হত্যার অভিযোগে এফআইআর দায়ের করে। সব দেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পোস্টমর্টমে আরও কিছু বিশেষ তথ্য উঠে আসে। রিপোর্ট অনুযায়ী পরিবারের সব সদস্যেরই মৃত্যু হয়েছে ঝুলে পড়ার কারণে। বাড়ির সবচেয়ে বয়স্ক সদস্য, যাকে মেঝেতে পাওয়া গিয়েছিল, তিনি আংশিক ঝুলে মারা যান। রিপোর্টে আরও উল্লেখ করা হয় এদের ইন্টেস্টাইনে হজমের বজ্র ছিল, যা চরম আতঙ্ক বা তীব্র মানসিক চাপের সাধারণ লক্ষ্যকে প্রশ্নের মুখে ফেলে। এই জটিলতার মধ্যেই কেসটি দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চে স্থানান্তরিত হয়। তদন্তের দায়িত্ব পান ডেপুটি কমিশনার ডক্টর জয় এন তির্কি। তার দল ঘটনাস্থলের প্রতিটি দেহ আলাদা আলাদা করে বিশ্লেষণ করে। সেখানে আরও কিছু ভয়ঙ্কর তথ্য উঠে আসে। বড় ছেলে ভুবনেশের আঙুলে স্পষ্ট সংগ্রামের চিহ্ন ছিল। মনে হচ্ছিল সে শেষ মুহূর্তে নিজের বাঁধন খোলার চেষ্টা করছিল। কিন্তু শিশুদের ক্ষেত্রে এমন কোনো চিহ্ন পাওয়া যায়নি। তাদের হাত পা টেলিফোন তার দিয়ে বাঁধা, চোখ মুখ তুলো দিয়ে বন্ধ, একেবারে নিখুঁতভাবে। নারায়ণী দেবীর দেহ অন্য ঘরে পাওয়া যায়। তার শরীর অর্ধেক ঘোরানো, গলায় বেল্ট, যা অন্যদের থেকে বেশ আলাদা। বাকিরা ঝুলে পড়ার জন্য স্কার্ফ ব্যবহার করেছিল। এই 11 জনের মৃত্যুতে পুলিশের তদন্তে আসে আরও একটি অস্বাভাবিক বিষয়। বাড়ির বাইরের দেওয়ালে বসানো 11টি পাইপ, যেগুলি কোথাও সংযুক্ত নয়। এর মধ্যে 7টি নিচের দিকে, 4টি উপরের দিকে মুখ করা। একই সঙ্গে মূল দরজার 11টি গ্রিল, ছাদের রেলিংয়ে 11টি রড, জানলা ও ভল্টের সংখ্যাও ঠিক 11। এই অদ্ভুত মিলগুলো তদন্তকারীদের মনে সন্দেহ আরো গভীর করে তোলে। কিন্তু এই সব প্রমাণের মাঝেই সবচেয়ে ভয়ঙ্কর আবিষ্কারটা হয় বাড়ির মন্দিরের পাশে একটা রেজিস্টার বা ডায়েরি। 2007 থেকে 2018 এই 11 বছরের ঘটনা নোট করা আছে সেই ডায়েরিতে। এই ডায়েরি ধীরে ধীরে উল্টে দেয় সম্পূর্ণ তদন্তের দিকটা।
এই ঘটনার গভীরে ঢুকতে গেলে দিল্লির এই চুন্ডাওয়াত পরিবারের গঠনটা সবার আগে জানা দরকার, কারণ সবকিছুর কেন্দ্রবিন্দু ছিল এই পরিবারটি। দিল্লির বুরারি সন্তনগরে সেই বাড়িতে থাকত চুন্ডাওয়াত পরিবার, একটি বড় যৌথ পরিবার। পরিবারের প্রবীণ কর্তা ছিলেন ভোপাল সিং, কঠোর শৃঙ্খলাবদ্ধ, ধর্মভীরু এবং পরিবারে এনার কথাই ছিল শেষ কথা। তার স্ত্রী ছিলেন নারায়ণী দেবী, যাকে পরিবারের সবাই শ্রদ্ধায় দাদিমা বলেই ডাকত। ভোপাল সিং এর বড় ছেলে ভুবনেশ সিং, তার স্ত্রী সবিতা এবং তার 2 সন্তান নিতু ও মনু। ছোট ছেলে ললিত সিং, তার স্ত্রী টিনা এবং তাদের 2 কিশোর ছেলে ধ্রুব এবং শিবম। এছাড়াও এই বাড়িতেই থাকতেন পরিবারের মেয়ে প্রতিভা ওরফে বেবি আর তার মেয়ে প্রিয়াঙ্কা। মোট মিলিয়ে 11 জনের একটি পরিবার, একসঙ্গে থাকা, একসঙ্গে ব্যবসা, একসঙ্গে পুজো পাঠ। বাইরে থেকে দেখলে এরা ছিল আদর্শ ভারতীয় যৌথ পরিবার, কিন্তু এই ভারসাম্যটা ভেঙে যায় 2007 সালে। 2007 এই সালেই পরিবার হারায় তার মূল স্তম্ভ ভোপাল সিংকে। তার মৃত্যু কোনো এক সাধারণ মানুষের মৃত্যু ছিল না, বরং ছিল পরিবারের শাসন, নিয়ন্ত্রণ ও দিক নিয়ন্ত্রণের শেষ। ভোপাল সিং বেঁচে থাকতে তার সিদ্ধান্ত নিয়ে কেউই প্রশ্ন তুলত না, কিন্তু তার মৃত্যুর পরেই তৈরি হয় এক গভীর শূন্যতা। আর এই শূন্যতার মাঝেই বদলাতে থাকেন ললিত সিং। ভোপাল সিং মারা যাওয়ার কিছুদিনের মধ্যেই ললিত বলতে শুরু করে তার বাবা নাকি এখনো তাদের সঙ্গে আছেন, স্বপ্নে আসছেন, নির্দেশ দিচ্ছেন, পরিবার কিভাবে চলবে, কোন নিয়ম মানতে হবে, কে কি করবে সবই তিনি বলে দিচ্ছেন। প্রথমে সবাই ভেবেছিল এটা হয়তো শোকের মানসিক প্রতিক্রিয়া, কিন্তু ধীরে ধীরে ললিতের কথাই হয়ে উঠতে থাকে পরিবারের নিয়ম। তিনি একটি ডায়েরি লিখতে শুরু করেন। সেই ডায়েরিতে লেখা থাকতো কে কখন উঠবে, কে কোথায় বসবে, ঘরের দরজা জানলা কখন বন্ধ থাকবে, এমনকি পরিবারের সদস্যরা কিভাবে কথা বলবে। নারায়ণী দেবীও ধীরে ধীরে এই বিশ্বাসকে সমর্থন করতে শুরু করেন। তার কাছে হয়তো এটা ছিল স্বামীর উপস্থিতি, যা এখনো পরিবারের উপরে আশীর্বাদ হয়ে আছে। 2007 থেকে পরের কয়েকটা বছর এই সময়টা ছিল নীরব পরিবর্তনের সময়। বাইরে থেকে দেখে কেউ কিছুই বুঝতে পারেনি, সবাই ভেবেছে নিয়ম শৃঙ্খলাবদ্ধ ধর্মপরায়ণ একটি পরিবার, কিন্তু ধীরে ধীরে যুক্তির জায়গায় ঢুকে পড়ছিল গভীর অন্ধবিশ্বাস। আর এই বিশ্বাস ধীরে ধীরে পরিবারটাকে এমন অন্ধকার পথে নিয়ে যাচ্ছিল যে তার পরিণতি যে এমন ভয়ঙ্কর হতে পারে তা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। ভোপাল সিং এর মৃত্যুর পর এই চুন্ডাওয়াত পরিবারে ঢুকে পড়ে একটা অদ্ভুত বস্তু, একটা ডায়েরি। 2007 সালে তার মৃত্যুর পরেই সর্বপ্রথম এন্ট্রি করা হয় সেই ডায়েরিতে। তদন্তে দেখা যায় এই ডায়েরিগুলোর প্রায় সব নির্দেশের কেন্দ্রে ছিলেন ললিত সিং। আর নির্দেশগুলো এমনভাবে লেখা যেন কেউ অদৃশ্যভাবে পরিবারটাকে নিয়ন্ত্রণ করছে। ললিত দাবি করতেন তার মৃত বাবা ভোপাল সিং রাতে স্বপ্নে এসে তাকে নির্দেশনা দেন, সংসার কিভাবে চলবে, ব্যবসা কিভাবে বাড়বে, কোন নিয়ম মানতে হবে, সবকিছু। সেই বাণী ললিত ডায়েরিতে লিখে রাখতেন আর দিনের বেলায় পরিবারের সবাইকে বসিয়ে তা শোনাতেন। ভয়ঙ্কর বিষয় হলো তিনি কথা বলার সময় বাবার গলার স্বর নকল করতেন, কণ্ঠস্বর, ভঙ্গি সবই বদলে যেত। ধীরে ধীরে পরিবার বিশ্বাস করতে শুরু করে যে সত্যি দাদু তাদের মাঝখানে উপস্থিত হয়েছেন। পুলিশ যখন ডায়েরিগুলো হ্যান্ড রাইটিং বিশেষজ্ঞের কাছে পাঠায় তখন আরও চমক আসে। জানা যায় অনেক নোটই লেখা প্রিয়াঙ্কা ও নিতুর হাতে, মানে এই বিশ্বাসের চর্চা শিশুদের হাত দিয়েও চালু ছিল। এরপর পরিবারে শুরু হয় দৃশ্যমান পরিবর্তন। ননভেজ পুরোপুরি বন্ধ হয়, মদ্যপান ছেড়ে দেন পুরুষ সদস্যরা, ঘরের ভিতর নিয়মিত পূজা পাঠ, মন্ত্রোচ্চারণ হতে থাকে। পুলিশ বাড়িতে একটি হাওয়ান কুণ্ড খুঁজে পায়, যা প্রমাণ করে এইসব রিচুয়াল ছিল দৈনন্দিন অভ্যাস। অদ্ভুতভাবে এই সময় ব্যবসার প্রবল উন্নতি হয়। ললিতের প্লাইউডের দোকান, ভুবনেশের মুদির দোকান খুব ভালোই চলতে থাকে। আরও নতুন দোকান খোলার প্ল্যানও তৈরি হয়। পরিবার ধরে নেয় সবকিছু ঠিক চলছে কারণ তারা সম্পূর্ণভাবে নিয়ম মেনে চলছে। আর এই সাফল্যই তাদের বিশ্বাসকে প্রশ্নহীন করে তোলে। যুক্তি ধীরে ধীরে সরে যায়, সেখানে জায়গা নেয় অন্ধ আস্থা। আর ঠিক সেই জায়গাতেই অজান্তেই শুরু হয় সর্বনাশের পথ। ললিত সিং এর গল্পটা হঠাৎ করে শুরু হয়নি, তার ভিতরে ভাঙনটা বহু বছর ধরে হচ্ছিল। 1988 সালে তরুণ বয়সেই ললিত একটি গুরুতর বাইক দুর্ঘটনার শিকার হন। মাথায় গভীর আঘাত লাগে, দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকতে হয়, চলে তীব্র চিকিৎসা। ঘনিষ্ঠ বন্ধুরা পুলিশকে জানায় এই দুর্ঘটনার পর থেকেই ললিত অস্বাভাবিকভাবে দ্রুত ঘুমিয়ে পড়তে পারতেন, কিংবা কথা বলার মাঝখানেও তিনি ঝিমোতেন। কিন্তু সব থেকে বড় ধাক্কাটা আসে 2004 সালের 26শে মার্চ। নিজের প্লাইউড দোকানে থাকার সময় কেউ তাকে হত্যার চেষ্টা করে।
দোকানের ভিতরে তাকে আটকে রেখে আগুন লাগিয়ে দেওয়া হয়। প্রাণে বাঁচলেও এই ঘটনার পর ললিত কণ্ঠস্বর হারান। চিকিৎসক ডক্টর অম্বরীশ সাত্ত্বিকের মতে ল্যারিংসের শারীরিক ক্ষতি ছাড়া কণ্ঠস্বর হারানো সম্ভব নয়, যা এই ঘটনাকে আরও রহস্যময় করে তোলে। এই ভয়াবহ ট্রমার পর ললিত মানসিকভাবে একদম ভেঙে পড়ে। ডক্টর রোমা কুমারের পর্যবেক্ষণ অনুযায়ী তিনি তখন পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছিলেন। চিকিৎসক পরিবারকে স্পষ্টভাবে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার নির্দেশ দেন, কিন্তু পরিবার সেই পরামর্শ উপেক্ষা করে। কোনো পেশাদার মানসিক চিকিৎসা নেওয়া হয়নি। মনোবিজ্ঞানের ভাষায় দীর্ঘদিন অচিকিৎসিত মানসিক আঘাত একজন মানুষকে সাইকোসিসের দিকে ঠেলে দিতে পারে। এই অবস্থার প্রথম প্রধান লক্ষণ অদৃশ্য কণ্ঠস্বর শোনা। ভোপাল সিংয়ের মৃত্যুর প্রায় 1 বছর পর ললিত হঠাৎ করে আবার কথা বলতে শুরু করেন। তখনই তিনি দাবি করেন তিনি তার বাবার কণ্ঠ শুনতে পাচ্ছেন। প্রতিবেশীরা লক্ষ্য করেন ললিতের আচরণে ধীরে ধীরে পরিবর্তন আসছে। বিশেষ করে প্রিয়াঙ্কার বাগদান ঠিক হওয়ার কিছুদিন আগে এই পরিবর্তন স্পষ্ট হয়ে ওঠে। তদন্তে কোনো সরাসরি অপরাধমূলক প্রমাণ না পাওয়ায় ক্রাইম ব্রাঞ্চ শেষ পর্যন্ত সাইকোলজিক্যাল অটোপসি করে। সেখানে বিশেষজ্ঞরা সিদ্ধান্তে পৌঁছান ললিত সাইকোসিসে ভুগছিলেন এবং অজান্তেই সেই মানসিক আস্থা পরিবারের অন্য সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়ছিল। একে বলা হয় শেয়ার্ড সাইকোসিস। এই অবস্থায় পরিবার ললিতকে এক প্রশ্নহীন নেতা বলে মেনে নেয়। তারা বিশ্বাস করতে শুরু করে ললিত নন, কথা বলছেন তাদের মৃত বাবা। তাই প্রতিটি নির্দেশ অন্ধভাবে মানা হতে থাকে। কারো আত্মহত্যার ইচ্ছাই ছিল না। সবার বিশ্বাস ছিল সবকিছু নিয়ম মেনে ঠিকঠাকভাবে করলে শেষ মুহূর্তে বাবা এসে তাদেরকে বাঁচাবেন। এই ঘটনায় দেখিয়ে দেয় সবথেকে বড় ভুল ছিল ললিতের আঘাতগ্রস্ত মানসিক অবস্থাকেই উপেক্ষা করা, চিকিৎসার বদলে বিশ্বাসকে বেছে নেওয়া। আর এই বিশ্বাসই শেষ পর্যন্ত পুরো পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বুড়ারি মৃত্যুর ঘটনাকে শুধু একটি পরিবারের ট্র্যাজেডি হিসেবে দেখলে আসল সত্যিটা ধরা পড়ে না। এখানে মানুষের আচরণ বদলে গেছিল কনফার্মিটির কারণে। সাইকোলজিতে কনফার্মিটি বলতে বোঝায় একটি গোষ্ঠীর সঙ্গে মানিয়ে চলতে গিয়ে নিজের সন্দেহ, যুক্তি, বুদ্ধি বা অস্বস্তিকেও চেপে রাখা। 1950-এর দশকে মনোবিজ্ঞানী স্যালমান অ্যাশ প্রথম দেখান কিভাবে একজন মানুষ জানে যে যুক্তি অন্য কথা বলছে, তবুও সে তার প্রতিবাদ করে না, কোনো প্রশ্ন করে না। ভিড়ের বিপরীতে দাঁড়ানোর পরিবর্তে সে বেছে নেয় স্রোতে গা ভাসানো, গো উইথ দ্য ফ্লো। এই কারণেই পরিবারের 3 প্রজন্মের সদস্যরা একসাথে এই কাজ করতে সমর্থ হয়। এই কারণেই একজন 14 বছরের শিশুও ভুল করে তাদের বন্ধুদের কাছে এই ঘটনার উল্লেখই করেনি। এই কারণেই একজন 60 বছরের বৃদ্ধা ছোটদের গলায় ফাঁস লাগাতে বাধা দেননি। এই কারণেই এমন শিক্ষিত লোকেরা কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের শিকার হয়। আর এই কারণেই বুড়ারি মৃত্যু ঘটনা শুধু একটা দুর্ঘটনা নয়, এটা একটা সংঘবদ্ধ ক্রাইম।